উনি কোন মমতা ব্যানার্জি? সেই 1998 সালের আনন্দবাজার পত্রিকাতে প্রথম পেজে ছিল আমি বিজেপিকে এনে এখানে লড়াই করব। ওই সেই মমতা ব্যানার্জির কাছে আপনারা ন্যায় বিচার চাইছেন। সেই মমতা ব্যানার্জি কি ন্যায় বিচার দিয়েছে রিজওয়ানুর রহমানের পরিবারকে? আজকের আশ্চর্যের বিষয়, সংখ্যালঘু মুসলমানদের জন্য যত দরদ আমরা দেখতে পাই, এই মমতা ব্যানার্জি মুসলমানদের নাকি ত্রাতা, মুসলমানদের নাকি মাসিহা, ঘুমটা পরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে দিল, আপনারা তো নেচে নিলেন। বাহ বাহ বাহ, মমতা ব্যানার্জি কলমা পড়ছে, মমতা ব্যানার্জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ পড়ছে। এর মতো দরদি আর মনে হচ্ছে আর কেউ নেই। এ কোন মমতা ব্যানার্জি? এই সেই মমতা ব্যানার্জি যিনি আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস জানেন তারা কারা? তিনি বলেছিলেন আরএসএস হচ্ছে দেশপ্রেমিক সংগঠন। আরএসএস এর ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আরএসএস এর ইতিহাস ইংরেজদের দালালি করা ইতিহাস আছে। আরএসএস এর ইতিহাস আছে ইংরেজদের চাটুকারিতা করার ইতিহাস আছে। আরএসএস এর ইতিহাস আছে এ দেশটার সংবিধানকে পাল্টে দেওয়ার চক্রান্তে তারা লিপ্ত। তারা মনুবাদের প্রমাণ করতে চাইছে, তারা মনুবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে, দেশের সংবিধানকে নষ্ট করতে চাইছে। তিনি বলেছিলেন আরএসএস দেশপ্রেমিক। আর আরএসএস তার উত্তরে এই মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন জানেন? ইনি হচ্ছেন দুর্গা। আপনি সেই মমতা ব্যানার্জির কাছে ন্যায় বিচার পাবেন? এই মাননীয়া যিনি মুখ্যমন্ত্রী, তার দায়িত্ব মন্দির তৈরি করা নয়, তার দায়িত্ব পাক সার্কাসে মিলন ময়দানে 80 লক্ষ টাকা খরচা করে ইফতার পার্টি করা নয়। প্রশাসনের দায়িত্ব, মুখ্যমন্ত্রীর দায়িত্ব হলো ইউনিভার্সিটি তৈরি করবে। অথচ আমরা দেখলাম এই মমতা ব্যানার্জি ধর্মীয় স্থানে, রাজ্যের মন্দিরের পিছনে সরকারি খরচ, মন্দির করুক না হিন্দু ভাই, 100 বার 101টা মন্দির করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারি টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকায় উনি কি করলেন? দীঘার জগন্নাথ মন্দির 205 কোটি টাকা। আচ্ছা, দীঘায় কি শুধু হিন্দু ভাইরা একা যায়? আমি আপনি যাই না? সেখানে তো তাহলে মসজিদও করার প্রয়োজন ছিল। উনি বলছেন 22 তারিখে আবার সম্প্রীতি সভা করবেন। 22 তারিখে একটা প্রোগ্রাম আছে, আপনারা জানেন, অযোধ্যায়। আমাদের এতে কোনো অসুবিধা নেই, কেউ উল্টো মন্তব্য করবেন না। উনি 22 তারিখে কালকে সাংবাদিক সম্মেলনে বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে ঈদের ছুটি 2 দিন হয় না কেন? 4 দিনের পুজোর ছুটি স্কুলে থাকে প্রায় 27 থেকে 28 দিন, ঈদের ছুটি 2 দিন হয় না। উনি কালীঘাট মন্দির তৈরিতে 165 কোটি টাকা দিয়েছেন। উনি জলপেশ মন্দিরে 31 কোটি টাকা দিয়েছেন। নন্দীগ্রামে মন্দিরে উনি 17 কোটি টাকা দিয়েছেন। এই গঙ্গাসাগর মেলা কালকে শেষ হলো, ওইখানে দিয়েছেন 250 কোটি টাকা। ভাবলে অবাক হয়ে যাবেন, আমার আপনার ট্যাক্সের টাকায় মাননীয় মুখ্যমন্ত্রী মন্দির তৈরি করছেন। মমতা ব্যানার্জি ঘোষণা করলেন 10,000 মাদ্রাসা দেবো। তিনি ব্রিগেডের দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন 10,000 মাদ্রাসা দেবো। আজকে আমি একজন সরকারি হাই মাদ্রাসার শিক্ষক হয়ে বলছি, মাদ্রাসা বোর্ডের 614টা মাদ্রাসা আছে, আলিম ফাজিল হাই মাদ্রাসা, একটাও মাদ্রাসা হয়নি, একটাও 615টা মাদ্রাসা হয়নি। উনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। আপনি বলুন 11 সালের পর থেকে আজকে কতটা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করেছে? উনি কটা গ্রুপ ডির চাকরি মুসলমানদেরকে দিয়েছে? একটা শ্বেতপত্র প্রকাশ করুক, একটা রিপোর্ট প্রকাশ করুক যে আমি আমার এত বছরের চাকরিতে আমি এতজন মুসলমানকে ঝাড়ুদারের চাকরি দিয়েছি। উনি পারবেন না। অবশ্যই নওশাদ ভাইয়ের ফুরফুরা মাদ্রাসায় সিনিয়র তো, কিন্তু বলার উদ্দেশ্য হলো তিনি আমার নেতা, এবং 11 দিন আমার সৌভাগ্য যে 11 দিন তাকে সেন্ট্রাল লকআপে তাকে পেয়েছি একসঙ্গে। যাকে আমরা দেখেছি, কেন আমাদের রাজনীতিতে আসা প্রয়োজন ছিল? তারা
যে পরিবার থেকে উঠে আসছে, তাদের তো রাজনীতির কোনো প্রয়োজন ছিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনারা জানেন 2011 সালের পরিবর্তনের সরকার স্লোগান দিয়েছিল যে আমরা সাচার কমিটির রিপোর্টকে বাস্তবায়ন করব। কোন সাচার কমিটির রিপোর্ট? রাজেন্দ্র সাচার, যিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, তিনি একটা সার্ভে করে গোটা দেশে তিনি তুলে ধরলেন ভারতবর্ষের মুসলমানদের করুণ পরিণতি। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বারে বারে বললেন আমি ক্ষমতায় এসে ডক্টর রাজেন্দ্র সাচারের রিপোর্টটা পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করব। ওই সাচার কমিটির রিপোর্টে কি বলা হয়েছিল? ওই সাচার কমিটির রিপোর্টে কিন্তু একটা কঠিন কথা বলা হয়েছিল, ভারতবর্ষের স্বাধীনতার পরে মুসলমানদের আর্থিক সামাজিক অবস্থা এদেশের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ভাইদের থেকেও ভয়ঙ্কর। মমতা ব্যানার্জি ঘোষণা করলেন 10,000 মাদ্রাসা দেব। তিনি ব্রিগেডের দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন 10,000 মাদ্রাসা দেব। আজকে আমি একজন সরকারি হাই মাদ্রাসার শিক্ষক হয়ে বলছি, মাদ্রাসা বোর্ডের 614টা মাদ্রাসা আছে, আলিম ফাজিল হাই মাদ্রাসা, একটাও মাদ্রাসা হয়নি, একটাও 615টা মাদ্রাসা হয়নি। উনি বলেছিলেন আলিয়া ইউনিভার্সিটির সমস্যার সমাধান করে দেব। আজকে আপনারা দেখেছেন আলিয়া ইউনিভার্সিটি এক ধরনের পেছনের সারিতে চলে যাচ্ছে। আলিয়া বিশ্ববিদ্যালয় স্লোগান ছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ক্যাম্পাস জেলায় জেলায় করব, পার্ক সার্কাস ক্যাম্পাস, নিউ টাউন ক্যাম্পাস আর হাজী মোহাম্মদ মহসিন ক্যাম্পাস। কিছুই হয়নি। উনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। আপনি বলুন 11 সালের পর থেকে আজকে কতটা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করেছে? উনি কটা গ্রুপ ডির চাকরি মুসলমানদেরকে দিয়েছে? একটা শ্বেতপত্র প্রকাশ করুক, একটা রিপোর্ট প্রকাশ করুক যে আমি আমার এত বছরের চাকরিতে আমি এতজন মুসলমানকে ঝাড়ুদারের চাকরি দিয়েছি। উনি পারবেন না। আজকে 2011 সালের পরে আমরা 14 সালে মাদ্রাসায় লিখিত পরীক্ষা দিয়েছিলাম, 18 সালে নিয়োগ পেলাম, প্রায় 3500 ভ্যাকেন্সি ছিল, সেখানে মাত্র 2000 জনকে নিয়োগ করে ভ্যাকেন্সিগুলোকে রেখে দিয়ে আজ একটাও নিয়োগ নেই, মাদ্রাসাতে নিয়োগ নেই। অনেক ভ্যাকেন্সি শুধু ট্রান্সফার করাচ্ছে, ট্রান্সফার নেই। উনি কোন মমতা ব্যানার্জি? সেই 1998 সালের আনন্দবাজার পত্রিকাতে প্রথম পেজে ছিল আমি বিজেপিকে এনে এখানে লড়াই করব। ওই সেই মমতা ব্যানার্জির কাছে আপনারা ন্যায় বিচার চাইছেন। সেই মমতা ব্যানার্জি কি ন্যায় বিচার দিয়েছে রিজওয়ানুর রহমানের পরিবারকে? আজকের আশ্চর্যের বিষয়, সংখ্যালঘু মুসলমানদের জন্য যত দরদ আমরা দেখতে পাই, এই মমতা ব্যানার্জি মুসলমানদের নাকি ত্রাতা, মুসলমানদের নাকি মাসিহা, ঘুমটা পরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে দিল, আপনারা তো নেচে নিলেন, বাহ বাহ বাহ। মমতা ব্যানার্জি কলমা পড়ছে, মমতা ব্যানার্জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ পড়ছে, এর মতো দরদি আর মনে হচ্ছে আর কেউ নেই। এ কোন মমতা ব্যানার্জি? এই সেই মমতা ব্যানার্জি যিনি আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস জানেন তারা কারা? তিনি বলেছিলেন আরএসএস হচ্ছে দেশপ্রেমিক সংগঠন। আরএসএস এর ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আরএসএস এর ইতিহাস, ইংরেজদের দালালি করা ইতিহাস আছে। আরএসএস এর ইতিহাস আছে ইংরেজদের চাটুকারিতা করার ইতিহাস আছে। আরএসএস এর ইতিহাস আছে এ দেশটার সংবিধানকে পাল্টে দেওয়ার চক্রান্তে তারা লিপ্ত। তারা মনুবাদের প্রমাণ করতে চাইছে, তারা মনুবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে, দেশের সংবিধানকে নষ্ট করতে চাইছে। তিনি বলেছিলেন আরএসএস দেশপ্রেমিক,
আর আরএসএস তার উত্তরে এই মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন জানেন? ইনি হচ্ছেন দুর্গা। আপনি সেই মমতা ব্যানার্জির কাছে ন্যায় বিচার পাবেন? আজকে আনিস খান, আমি যে মাদ্রাসায় চাকরি করি, আমার মাদ্রাসা থেকে 2 মিনিট দূরে আনিস খানের বাড়ি। আমরা একসঙ্গে আন্দোলন করেছি। সেই আনিস খান কি ন্যায় বিচার পেয়েছে? কেউ ন্যায় বিচার পায়নি। সব থেকে বড় অবাক করার বিষয়, যখন আনএডেড মাদ্রাসা, যে মাদ্রাসাগুলো সরকারি স্বীকৃত নয়, এই বিজেপি সরকার কেন্দ্রে বলেছিল আমরা কিছু সাহায্য দেব। শুনে রেখে দিন, এই মমতা ব্যানার্জির এখান থেকে বলে দেওয়া হলো যে না, আমরা আনএডেড সাহায্য দেবো না, আমরা ট্যাক্স দিই, আপনারা ট্যাক্স দেন, আপনারা পৌরসভায় গিয়ে ট্যাক্স দেন, কেউ পঞ্চায়েতে গিয়ে ট্যাক্স দেয়, আপনি একটা 10 টাকার পানি কিনছেন সেখানেও ট্যাক্স দেয়। এই মমতা ব্যানার্জি, এই মাননীয়া যিনি মুখ্যমন্ত্রী, তার দায়িত্ব মন্দির তৈরি করা নয়, তার দায়িত্ব পাক সার্কাসে মিলন ময়দানে 80 লক্ষ টাকা খরচা করে ইফতার পার্টি করা নয়। প্রশাসনের দায়িত্ব, মুখ্যমন্ত্রীর দায়িত্ব হলো ইউনিভার্সিটি তৈরি করবে। অথচ আমরা দেখলাম এই মমতা ব্যানার্জি ধর্মীয় স্থানে, রাজ্যের মন্দিরের পিছনে সরকারি খরচ, মন্দির করুক না, হিন্দু ভাই 100 বার 101টা মন্দির করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারি টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকায় উনি কি করলেন? দীঘার জগন্নাথ মন্দির 205 কোটি টাকা। আচ্ছা, দীঘায় কি শুধু হিন্দু ভাইরা একা যায়? আমি আপনি যাই না? সেখানে তো তাহলে মসজিদও করার প্রয়োজন ছিল। উনি বলছেন 22 তারিখে আবার সম্প্রীতি সভা করবেন। 22 তারিখে একটা প্রোগ্রাম আছে, আপনারা জানেন, অযোধ্যায়। আমাদের এতে কোনো অসুবিধা নেই, কেউ উল্টো মন্তব্য করবেন না। উনি 22 তারিখে, কালকে সাংবাদিক সম্মেলনে বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে ঈদের ছুটি 2 দিন হয় না কেন? 4 দিনের পুজোর ছুটি, স্কুলে থাকে প্রায় 27 থেকে 28 দিন, ঈদের ছুটি 2 দিন হয় না। উনি কালীঘাট মন্দির তৈরিতে 165 কোটি টাকা দিয়েছেন। উনি জলপেশ মন্দিরে 31 কোটি টাকা দিয়েছেন। নন্দীগ্রামে মন্দিরে উনি 17 কোটি টাকা দিয়েছেন। এই গঙ্গাসাগর মেলা কালকে শেষ হলো, ওইখানে দিয়েছেন 250 কোটি টাকা। ভাবলে অবাক হয়ে যাবেন, আমার আপনার ট্যাক্সের টাকায় মাননীয় মুখ্যমন্ত্রী মন্দির তৈরি করছেন। আর আমাদের এখানকার যিনি এমপি আছেন, এই এমপি সুলতান দাদাও একটা কাজ করার চেষ্টা করেছিলেন, আপনারা জানেন, তাকে ডবল মন্ত্রী কাজ করতে দেয়নি। সুলতান আহমেদ কিন্তু চেষ্টা করেছে সকলের জন্য। আর যিনি আমাদের এমপি আছেন, তিনি ওই বাণীবনে ওই কক তৈরি হয়, ব্যাডমিন্টনের কক, সেখানে কি করে তাদের কক তৈরি হবে, তার জন্য সুইজারল্যান্ড, বাংলাদেশ নিয়ে অনেক ফিরিস্তি করে অনেক কাজ করেছেন। আচ্ছা, উলুবেড়িয়া কেন্দ্রে যে সব থেকে বড় যারা কাজের সঙ্গে যুক্ত, জরি শিল্পীদের জন্য আমাদের মাননীয় সাজদা আহমেদ কি করেছে একটু দেখাতো। উনি কি বলেছেন পার্লামেন্টে যে এই উলুবেড়িয়া কেন্দ্রের জরি শিল্পীদের এই এত বর্তমান করুণ অবস্থা, দর্জি শিল্পীদের করুণ অবস্থার কথা একবারও পার্লামেন্টে বলেছেন? আমাকে আপনাকে বলে দেওয়া হয়েছে নাহলে বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোটটা দে। বিজেপিকে কিন্তু অলরেডি দ্বিতীয় এখানে আনা হয়ে গেছে। আপনারা ওই যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, ও বিজেপির দালাল, আর এখানে তৃণমূল আর বিজেপি অলরেডি সেটিং করে কিন্তু রাজ্যে তারা ক্ষমতায়, শুধু আসার অপেক্ষা। কারণ আমাদেরকে ভয় দেখানো হয়েছে। আমরা একবারও দাবি করিনি এই 11 সালের পর থেকে কতজন বেকারের চাকরি হয়েছে,
আমরা একবারও প্রশ্ন করিনি। আপনি মন্দির করেছেন, আপনি ইফতার পার্টি করেছেন, আপনি ঘোমটা পরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলেছেন। আপনি বলুন তো শূন্য পদে কত চাকরি হয়েছে, কত শূন্য পদে এ রাজ্যে নিয়োগ কেন বন্ধ? আগে তো প্রতি বছর এসএসসি স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এরকম কত কমিশন আছে, সেখান থেকে বেকার ছেলেমেয়েরা চাকরি পেত যোগ্যতার ভিত্তিতে। আজ তারা 1000 দিন কলকাতার রাজপথে বসে আছে। তাদের কথা আজকে হবে কালকে হবে, চলে যাচ্ছে দিনের পর দিন। মাদ্রাসায় আমরা যখন পাস করেছিলাম, আমাদের সঙ্গে 100 জনকে নট সিলেক্টেড বলে বঞ্চিত করা হয়েছিল। তারা প্রতি মাসে একবার করে কালীঘাট অভিযান করছে। মাদ্রাসায় হাজার হাজার ভ্যাকেন্সি পড়ে আছে, তাদের নিয়োগের কথা একবার বলে না। আর এ রাজ্যে শিল্পের অবস্থা তো আরো শোচনীয়। আমি এটাই বলে শেষ করব। অনেক কথা ছিল, 42 দিনের অনেক কথা, 42 দিনের অনেক যুদ্ধ, অনেক লড়াই, সেটা আগামী দিনে বলবো। শুধুমাত্র এখানে ছদ্মবেশে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ঘোমটার ছদ্মবেশে কি চাচি বুঝবে। আমরা একটা প্রবাদ আছে, বুঝবে চাচি বেলা হলে ভাইপো যে গোড়া কেটে দিয়েছে। এ রাজ্যে বিজেপিকে যেভাবে সামনে এনে দিয়েছে, আপনারা বেলা হলে বুঝবেন, বেলা হলে। যাই হোক, আমার শেষ কথা হলো এটাই যে নওশাদ সিদ্দিকীরা যেভাবে লড়াই করছেন, সেই বড় ভাইজানের একটাই কথা যে ক্ষমতার চেয়ারের একটা পায়া। অবশ্যই আপনি যদি চেয়ারের পায়া না হন, খড়কুটোর মতো ভেসে যাবেন। আমি এই বলেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামী দিনে অনেক কথা থাকলে কথা বলবো। পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, জয় হিন্দ, ভারতবর্ষ জিন্দাবাদ। শুকরিয়া, ধন্যবাদ কলিমুল্লাহ ভাই।